নমস্কার। রাত ৮টার সাসপেন্স থ্রিলারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি নতুন। আজ আমি প্রথম তোমাদের একটা গল্প শোনাতে যাচ্ছি। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমার নিবেদন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি রহস্যমূলক গল্প, কি ভয়ঙ্কর রাত। গল্পটা শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন নতুন রহস্যমূলক গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অবশ্য করেই ক্লিক করে দিও, যাতে গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। রাত ৮টার সাসপেন্স থ্রিলারে প্রতি শুক্রবার রাত ৮টার সময় তোমরা এই চ্যানেল থেকে গল্প শুনতে পারবে। তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি রহস্যমূলক গল্প, কি ভয়ঙ্কর রাত। ১৯৫০ সালের কথা। আমরা ৩ বন্ধুতে জুনপুট বেড়াতে গেছি। তখন এখানকার মতো এমন যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুনপুট যেতে হতো। আমরা ৩ জনে খুব ভোর ভোর রওনা হলাম কাঁথি থেকে। ইচ্ছেটা জুনপুটের নির্জন সমুদ্র তীরে ঝাউবনের শোভা দেখব, জেলেদের মাছ ধরা দেখব, আর ২ দিনের ছুটি উপভোগ করে ফিরে আসব কলকাতায়। জুনপুট এখনো ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো। না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুনপুট। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব ছিল প্রায় ১ মাইল। আমরা কাঁথি থেকে মাইল ৫ পায়ে হেঁটে যাওয়ার পর জুনপুটের সমুদ্র তীরে পৌঁছালাম। আমাদের ৩ জনেরই ছিল সেই প্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ। তখন গ্রীষ্মকাল। এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি। তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরের চনচনে রোদের উত্তাপ এড়াতে আমরা তৎসংলগ্ন ঝাউবনে বসে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে। একটা রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো কোনো আশ্রয় স্থানই দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মাল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ কথার উত্তরই দিল না আমাদের। একজন শুধু বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম ব্যবস্থা নাই, আপনারা কাঁথিতেই ফিরে যান। আমার সঙ্গে যে ২ জন বন্ধু ছিল তাদের একজনের নাম বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তা আপনাদের নৌকাতেই আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করে দিন না। মাঝি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গা ভালো নয়। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি আছে যে চুরি ডাকাতি হবে? অন্য উপদ্রব হয় এখানে, আপনারা থাকতে পারবেন না, কেউ থাকে না এখানে। বিমান বলল, অন্য উপদ্রব মানে ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না, আর ভূত বলে যদি কিছু থাকেও তাহলে আমাদের উপদ্রবে তারাই পালাবে এখান থেকে। মাঝিটা এবার গম্ভীর মুখে তাকালো আমাদের দিকে। তারপর খুব রাগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে,
আপনারা এখনো ছেলে মানুষ, অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম আমি। ওনাদের সম্বন্ধে একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। বুঝতে পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে এইসব বলাচ্ছে, তবু বলছি শহর বাজারে যা করেন এখানে কোনো রকম গোয়ার্তমি করবার চেষ্টা করবেন না, এ বড় খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক। আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস? যা ইচ্ছে করুন, আমি এখানকার ব্যাপার জানি বলেই সাবধান করে দিলুম আপনাদের। আর একটু পরেই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে, কেউ থাকবো না এখানে, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগর দ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাত্রে ভূতের সঙ্গে ডান্স না করে কি করে যাই বলুন? মাঝি আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে পাশের একটি নৌকোর পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভেতর হঠাৎ একটা দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো, দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান। বিমান বলল, তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে চল তো দেখি, যদি এখানে কোথাও একটু থাকবার ব্যবস্থা ম্যানেজ করতে পারি। এমন সময় আমাদের পেছন থেকে কি যেন বলে উঠল, ওটা ভূতের বাড়ি। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে। বিমান বলল, তুমি কে বাবা? ঝাউবনের কেলে মানিক? তুমি নিজেই একটা ভূত নও তো? ছেলেটি বলল, আমার নাম কেলে মানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশুই হও আর শিশুই হও, ওই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে এখন কেউ থাকে না, ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দ শুনতে পাওয়া যায়, নাচ গান হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো, মিথ্যে কথা বলছি না। প্রশান্ত বলল, আমরা ওই বাড়িতে এক রাত্রি থাকতে চাই। বিশু বলল, কেউ পারে না তো তোমরা? শখ মন্দ নয়। ওহ, কি বলে! আমার বাবা ওই বাড়ির বাগানের মালি ছিল, বাবাই থাকতে পারে না। তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সঙ্গে থেকেছি। আমি বললাম, আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বলে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি আমাদের? পারবো, তবে এখানে কেউ থাকে না, যারা থাকে ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারবার জায়গা পাসনি বেটা? কেউ যদি থাকেই না তো ভূতে গলা টেপে কার, তোর? বিশু এ কথার উত্তর দিতে পারল না। প্রশান্ত বলল, এ বাড়িতে তুই কি কাউকে মরতে দেখেছিস? না। তবে চল, তোর বাবার কাছে নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলে
এই বাড়িতেই আমরা রাত্রিবাস করব আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলে ঝাউবনের বাইরে এলো। তারপর ডান দিকের পথ ধরে কিছুটা এগোতেই দেখা গেল একজন বুড়ো মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলির বস্তায় পুড়ছে। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আগে হ্যাঁ, আমরা জুনপুট বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের এক রাত্রি থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না, বাড়ির চাবি তো আমার কাছে। তবে কি জানেন, ও বাড়িতে থাকা উচিত নয়। ওটা ভূতের বাড়ি। ও বাড়িতে এক রাত কেউ থাকলে সে পাগল হয়ে যায়। ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছে এমন কাউকে আপনি দেখাতে পারবেন? না। তবে মিথ্যা ভয় দেখাচ্ছেন কেন? বুড়ো বলল, তা আমি বলি কি বাবু, আপনারা কাঁথিতেই ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। প্রশান্ত বলল, কেন, ওখানে কোনো দলের গোপন আড্ডা হয় বোধহয়? না বাবু, গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, বন্দুকের শব্দ শোনা যায়। আমি বললাম, গোষ্ঠীর মাথা হয়। প্রশান্ত বলল, তবে হ্যাঁ, তুমি যদি চাবি দাও, আজ রাত্রে ও বাড়িতে সত্যিই আলো জ্বলবে, নাচ গান হবে। বন্দুকের আওয়াজ অবশ্য শোনাতে পারবো না। আর এও দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আজ সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে আর কখনো ওই বাড়িতে ভূতের উপদ্রবই হবে না। বুড়ো বলল, এক মিনিট দাঁড়ান আপনারা, বলে হনহন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরে ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, নিন চাবি, কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে, আমি এখানেই থাকবো, না থাকি বিশু থাকবে। চাবিগুলো ফেরত দিয়ে যাবেন। আর একটা কথা, ঘরের জিনিসপত্রে দয়া করে হাত দেবেন না, বাগানের ফুল ছিঁড়বেন না। আমি বললাম, না না, ওসব কিছু করব না আমরা। তারপর বললাম, আচ্ছা, এখন তো বেলা প্রায় 11টা বাজে, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায়? আপনারা কোনো বাড়িতে টাকা পয়সা দিয়ে দেবেন, ওরাই রেঁধে দেবে। ফেরার সময় কারো কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে আনবেন। যান না, গ্রামে যান, আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে তো খুব ভালো। আমরা চাবির গোছাটার সঙ্গে নিয়ে প্রথমেই চলে গেলাম জুনপুট গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতের আহার সংগ্রহ করতে। যাওয়ার সময় দেখলাম সেই মাঝিরা তখন নোঙর খুলে সাগরদ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের যাত্রাপথের দিকে চেয়ে থাকলেও তারা কিন্তু ফিরেও তাকালো না আমাদের দিকে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখন আরো অশান্ত, আরো উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরে গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো,
তারপর আমাদের আগে আগে চলতে লাগলো সে। আমি বললাম, কি রে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? বিশু বলল, ভয় করবে কেন, আপনারা তো আছেন। তাছাড়া দিনের বেলা ওখানে কিছু হয় না, ভূতে আসে রাত্রিবেলা। তোরা দিনের বেলা ঢুকিস ওখানে? আমরা কোনো সময়ই ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালাটার অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর খোলা হয়নি এর দরজা। আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিক, আর চাঁপা, গন্ধরাজ ও ম্যাগনোলিয়ার গন্ধে ম ম করছে। আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। বাড়িটা বাইরে যেমন পোড়ো বলে মনে হয়, ভেতরে কিন্তু তা নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এসে এখানে থেকে গেছে। আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে ওপর মিলে মোট 10খানা ঘর রয়েছে এই বাড়িতে। বড় বড় ঘর, মাঝখানে একটি হল ঘর। বিশু বলল, এটা রাজাবাবুদের জলসা ঘর। আমি বললাম, এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়? হ্যাঁ। এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাট, আলমারি এবং নানা রকমের দামি জিনিস দিয়ে সাজানো। খাটের ওপর পুরু গদি, দুধসাদা বেডশিট দিয়ে ঢাকা, যেন এইমাত্র পেতে রেখেছে কেউ। কোথাও এতটুকু ধুলোর আস্তরণ নেই। বিমান বলল, রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূত টুত কিছু নয়। এই বাড়ি রীতিমতো গোপনে ব্যবহার করা হয়, আর গ্রামের লোকেরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে। বিশু বলল, তোমরা বিশ্বাস করছো না তো থাকো না রাত্রিবেলা, তারপর বুঝবে। আমি বললুম, তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কিরকম জব্দ করব আজ। বিশু বলল, না বাবা, দরকার নেই। বিমান বলল, তুই থাকলে হতো কি, তোকে দেখেই ভূত পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধহয় তোর চেয়ে ফর্সা। ভূত এলেই আমরা তোকে দেখিয়ে বলতাম, এই দেখো তোদের বাচ্চাকে আমরা ধরে রেখেছি। বিশু বলল, না, এ বাড়িতে কিছুতেই থাকবো না। আমরা খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বটলটা দেওয়ালের হুকে ঝুলিয়ে আবার চললাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে এখনো অনেক দেরি। কি করব অতক্ষণ ওই বাড়িতে চুপচাপ বসে থেকে? বিশেষ করে সারাটা রাত যখন ওই বাড়িতে থাকতেই হবে আমাদের, তার চেয়ে সি বিচে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রের অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো। ঝাউবনের ঝাউয়ের হাহাকার শুনতে পাবো। আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের এখানে আসা। সমুদ্রে এখন ভাটার টান। জল যত সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছেন। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। এই মহিলা এখানে এলেন কোত্থেকে? হঠাৎ ঝাউবনের ভেতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দেখে দূর থেকে বললেন, এই যে ভাইয়ারা, শুনছেন? যাক, মহিলা তাহলে একা নন।
আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বললেন, আপনারা কি তারাই নাকি মশাই? কারা? মানে যারা নাকি ওই ভূতের বাড়িতে রাত কাটাতে চান? আগে হ্যাঁ। আপনারা কি সত্যিই ও বাড়িতে থাকবেন? তাছাড়া উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল, ইচ্ছে করলে আমরা এই ঝাউবনে বা বালির চড়াতে রাত কাটাতে পারতাম, তবে ভয়টা তো ভূতের নয়। ধরুন যদি সাপে কামড়ায়, সাপকে ভয় করি, তাই সাহসে ভর করে ওই বাড়িতেই রাত কাটাবো আমরা। তাছাড়া এও একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু ভূতকে চাক্ষুষ কখনো দেখিনি, তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে। ভূত যদি থাকেও এই সুযোগে তার দেখাটা পেয়ে যাব। যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলবো। বলুন। আজ রাত্রে ওই বাড়িতে আমাদেরকেও আপনাদের সঙ্গী করে নেবেন? সে কি, ভয় করবে না আপনাদের? আমরা দুজন হলে ভয় করত, কিন্তু আপনারা যখন আছেন তখন ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকি না কেন, তবু আমরা তিনজন। আপনাদের পেয়ে আমাদেরও বুকে বল এলো। আর কিছু না হোক, সারা রাত গল্প করেও তো কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুক কুড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন, সাথী, একবার শুনে যাও। মহিলা এক কোঁচর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছেন। আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। মহিলা খুব খুশি হয়ে বললেন, অজস্র ধন্যবাদ। আমি বললাম, আপনার ভয় করবে না? না ভাই, অত আমার ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে আমি এক রাত কেন 10 রাত ও বাড়িতে কাটাতে পারি। আমি বললাম, খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালেই কাঁথি চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি, এই কথা কি বললো আপনাদের? সবাই বলছে, সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলেছি গো। অদূরে মালিবুড়োকেও দেখা গেল। মালিবুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে বলল, এই তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছি। তা ভালোই হয়েছে, দল বেঁধে থাকুন। তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না। সূর্য তখন অস্ত গেল। মালিবুড়ো বলল, যান, একান্তেই যাবেন যখন, তখন এই বেলা চলে যান, আর দেরি করবেন না। বিশু হঠাৎ বলল, বাবা, আমি যাব ওদের সঙ্গে। মালিবুড়ো লাফিয়ে উঠল, খবরদার, ওই বাড়িতে কেউ যায়? তুই যদি যাস তো আমার যেতে আপত্তি কি? বিমান হঠাৎ ধরে বসল। আচ্ছা, কেন আপনারা অহেতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন? কবে কি হয়েছে তা কে জানে? আমরা এতজন যখন আছি তখন ভয় কি? আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না, আর আপনি ভয় অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজে এক রাত থেকেই দেখুন না, তাহলেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ির ভেতর থেকে গান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি। একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে ডেকে ওঠে। রাতের অন্ধকারে
ওই বাড়ির ভেতর আলো জ্বলে। সেই জন্যই তো বলছি, আজ রাত্রিরে আমাদের সঙ্গে থেকে আপনি নিজের চোখেই দেখে আসবেন ওখানে কি হয় না হয়। মালি বুড়ো একটু ভেবে বলল, আবার ওই বাড়িতে আপনারা আমাদের ঢোকাবেন? ঠিক আছে, আপনারা যান, আমরা খাওয়া দাওয়া সেরে রাত্রে শোয়ার সময় যাব। যাক, পথে এসেছেন দেখছি। ভূত থাকলেও ভূত আপনার কি করবেটা শুনি? গলা টিপে মেরে ফেলবে এই তো? যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি? বলি, বয়স তো যথেষ্ট হয়েছে, আর কতদিন বাঁচবেন? মালি বুড়ো বলল, যান, তাড়াতাড়ি যান, ফটকটা খোলা রাখবেন, আমরা সময় মতো যাব। মালি বুড়োকে বিদায় দিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভেতরে সেই পোড়ো বাড়িতে এসে ঢুকলাম। সঙ্গে টর্চ ছিল। টর্চের আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি 2টো ঘর নিয়ে নিলাম আমরা। বাতি জ্বালালাম। মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। এমন চমৎকার ঘর, খাট বিছানা, রাজবাড়ি একটা। এরা বলে কিনা ভূতের বাড়ি। আমার তো মনে হচ্ছে সারা জীবন এইখানেই থেকে যাই। আমি বললাম, সত্যি কি সংস্কার বলুন তো মানুষের। এরপর আমরা গোটা বাড়িটাতে দাপিয়ে বেড়ালাম প্রায়। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম। আহ, কি শান্তি! মাথার ওপর নক্ষত্র খচিত কালো আকাশ। আমি রাতের নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে বললাম, ভূত বাবাজি, আমরা আজ রাত্রে আপনাদের অতিথি, আপনারা কোথায়? মহিলা খিলখিল করে হেসে জোরে উত্তর দিলেন, সাড়া দেব না। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম, তা বললে কি হয়, বলুন না কোথায়? মহিলা হেসে লুটোপুটি খেতে খেতে উত্তর দিলেন, আমি এইখানে আপনাদের সামনে। আপনার নামটা জানাবেন দয়া করে? হ্যাঁ, আমার নাম সাথী। যুবকও অমনি হাসতে হাসতে বললেন, আমার নামটাও জেনে নিন, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলেই হো হো করে হেসে গড়িয়ে পড়লাম। আমি বললাম, যাক, আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। যুবক অর্থাৎ অরুণ কুমার বললেন, সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে আমাদের, না হলে আমরা দুজনে তো হাঁপিয়ে উঠেছিলাম। সাথীদি বললেন, চলুন, বেশি রাত করে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে। আমরাও মুড়ি মিষ্টি নিয়ে এসেছি। সাথীদি ঠোঁট উল্টে বললেন, এই রাম, মুড়ি কে খাবে? মুড়ি আমি খেতে পারি না, তার চেয়ে মিষ্টিগুলো বরং কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। আমি বললাম, না না সাথীদি, একলা যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যান। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, এত ভূতের ভয় করি না আমি। তা বলছিলাম কি, আপনাদের সঙ্গে খাবার জল আছে তো? আছে, আমাদের ঘরে দেয়ালের হুকে ওয়াটার বটলটা ঝুলিয়ে রেখে এসেছি। সাথীদি সিঁড়ির দরজার কাছে যেতেই আমি আবার বাধা দিলাম, শুনুন, একলা যাবেন না কিন্তু। সাথীদি হেসে বললেন, আমি একলাই যাব। আমি অরুণ বাবুকে বললাম, দাদা, ওর কথা শুনবেন না, আপনি বরং ওর সঙ্গে যান। বলা যায় না তো, যদি কিছু দেখে ভয়টায় পান। অরুণ বাবু বললেন, ঠিক বলে
সাথীদের সঙ্গে গেলেন। একটু পরে সব কিছু নিয়ে ওপরে উঠে এলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। খেয়ে জল টল খেয়ে ঘড়ি দেখলাম রাত 12টা। সাথীদি বললেন, আর ছাদে নয়, এবার নিচে চলুন। ওহ, কি আনন্দের দিন আজ! আমার চোখে তো একটুও ঘুম আসছে না। চলুন এবার আমরাই সারা রাত ধরে গান গেয়ে চেঁচিয়ে হল্লা করে ভূতের উপদ্রব করি। এমন উপদ্রব করব যে ভূত বলে যদি কিছু থাকেও তারাও ভয় পালাবে। বিমান বলল, ঠিক কথা। আমরা যেই উঠতে যাব অমনি কোথা থেকে একটা কেঁদো কুকুর এসে হাজির হলো সেখানে। সাথীদি লাফিয়ে উঠলেন। ও মা, এ কি এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন সাথীদির পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়াবাড়ির ভূত। রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূত ডাকছে। কুকুরটা এবার সাথীদিকে ছেড়ে আমাদের ইঁটো পাতাগুলোর ওপর লাফিয়ে পড়ল। তারপর কড়মড় করে মাংসের হাড়গুলো খেতে লাগলো চিবিয়ে। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে এসে দেখি আমাদের ঘরের পাশে মালিবুড়ো আর বিশু চুপচাপ বসে আছে। সাথীদি বললেন, এই তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, এখানে আমরা শোবো, হল্লা করব, সারা রাত ঘুমোতে পারবে না তোমরা। আমি মালিবুড়োকে বললাম, হ্যাঁ সাথীদি ঠিকই বলছেন, তোমরা নিচের ঘরেই যাও, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। তারপর বিশুকে বললাম, কিরে বেটা, কেমন বুঝছিস? বিশু হেসে বলল, আপনারা শহরের লোক, সাহস আছে আপনাদের। যা এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমোগে যা, ভয় পেলে ডাকিস। মালিবুড়ো হঠাৎ বলল, জলসা ঘরের দরজা খুললো কে? আমরা খুলেছি। ওটা এক্ষুনি বন্ধ করে দিন। সাথীদি বললেন, থাক না খোলা, আজ রাত্রে আমরাই যদি এখানে গান বাজনা করি। মালিবুড়ো সাথীদির কথায় উত্তর না নিয়ে বলল, এ ঘর অভিশপ্ত, এ ঘরের দরজা খুলবেন না, কোনো রকমের রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। আমি বললাম, না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেওয়াটা আমার ভুল হয়েছিল, ঠিক আছে, যা ভালো বোঝেন করুন বলে মালিবুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোয়ার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর, এই ঘরেই একসময় নাচ গানের ফোয়ারা ছুটতো। তা যারা সেসব করতো তারা কোথায় লুকোলে বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। সাথীদি বললেন, হ্যাঁ ঠিক কথা, এই পোড়ো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সঙ্গে এইরকম করছে? যা হোক শোনানো উচিত। প্রশান্ত বলল, যদি অশরীরী কেউ থাকো এই বাড়িতে তাহলে আমি 1, 2, 3 বলছি, 3 বলার সঙ্গে সঙ্গেই সাড়া দেবে, না হলে জানবো এখানে কেউ নেই, সব ভাওতা। বলেই প্রশান্ত হাঁক দিল, 1, 2, 3। কিন্তু না, কোনো সাড়া শব্দই কোথাও থেকে এলো না। প্রশান্ত বলল, তাহলে আমরাই শুরু করি। আজ রাতে জলসাঘর আবার ভরে উঠুক গানে গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত ধরতেই
সুরে সুর মিলিয়ে আমি কণ্ঠ দিলাম। তারপর বিমানে দেখা দেখি সাথীদিও সুরেলা গলায় গান ধরল। অরুণবাবুও চুপ করে রইলেন না। সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর ভরিয়ে তুলল এক্কেবারে। গান শেষ হলে আমরা হো হো করে হেসে লুটিয়ে পড়লাম। তখন রাত 1টা। প্রশান্ত বলল, আর কি, এইবার শুয়ে পড়া যাক। সাথীদি অবাক হয়ে বললেন, ও মা, শোবে কি? শোয়ার পরে যদি চুপি চুপি ভূতেরা আসে? আজ কোনো শোয়া টোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। বিমান বলল, ঠিক, শুলেই গোলমাল। তার চেয়ে আমি বলি কি সাথীদি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। সাথীদি বললেন, একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম রয়েছে দেখছি। সাথীদি বললেন, কবেকার পুরনো, ওতে আওয়াজ কি বেরোবে? বলে হারমোনিয়ামটা কাছে টেনে রিডগুলো টিপে দেখতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ বিছে কামড়ালে যেমন হয় ঠিক সেইভাবে লাফিয়ে উঠলেন সাথীদি। এ কি, আমার সারা গা জ্বলে যাচ্ছে কেন? আমার যেন কিরকম হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে গিয়ে সাথীদিকে ধরলেন। না না, ও কিছু নয়। কি কষ্ট হচ্ছে? আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বললেই কি হয়, সাথীদির গলা থেকে একটা চাপা আর্তস্বর বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে চাঁপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকলো। হঠাৎ ফুলের গন্ধে ভরা এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের শরীরের ওপর দিয়ে। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসাঘরের মাঝখানে সলমা চুমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসছেন। মাথার ওপর ঝাড় লণ্ঠনের আলোর বন্যা বইছে। এক পাশে তাকিয়ায় ঠেস দিয়ে রাজ পোশাক পরে সুরাপাত্র হাতে অরুণ কুমার। যেন রূপলি পর্দার কোনো ছায়াছবির দৃশ্য দেখছি আমরা। সাথীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েই পায়ের ঘুঙুর বাজিয়ে হাতে তাল দিলেন। তা থেই থেই তা তা থেই থেই। অমনি নেপথ্যে এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেজে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জলদি উঠল তবলার লহরা। এরপর ত্রিতাল ঠেকার তালে তালে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মিত, বিমূঢ়, স্তব্ধ। হঠাৎ সেই নাচ গানের মাঝখানে চেঁচিয়ে উঠলেন অরুণ কুমার, তুমি, তোমাকে কে এখানে আসতে বলেছে? বন্ধ করো এই গান, নাচ থামাও, বেরিয়ে যাও এখান থেকে, তুমি ঘরের বউ হয়ে। সাথীদি বললেন, না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। আমাকে নাচতে দাও, আমাকে গাইতে দাও। খবরদার বলছি, আমার কথা অমান্য করার পরিণাম কি তুমি জানো?
জানি জানি তুমি আমাকে গুলি করে মারবে, এই তো? মারো মারো আমাকে, দেখবো তোমার বন্দুকে কত গুলি আছে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গেই অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেয়ালে আটকানো বন্দুকটা নিয়ে এসেই উঁচিয়ে ধরলেন সাথীদের দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে আরে এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি করে মারবেন নাকি অরুণ বাবু? সরে যাও, এখান থেকে সরে যাও তোমরা, আমি ওকে শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীদের বুকে রক্ত ভেসে গেল। সাথীদি আ করে ঘরের মেঝে লুটিয়ে পড়লেন। বন্দুকের শব্দ শোনা মাত্র ছাদের ওপর একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীদের ওপর। এ কি করে সম্ভব? এই তো সেই কুকুরটা যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা আও করে যন্ত্রণায় কোকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীদের দিকে ঝুঁকে পড়ে বললেন, এ কি করলাম আমি? আমি কি সত্যি মেরে ফেললাম তোমাকে? সাথী, তুমি কথা বলছো না কেন? এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালি বুড়ো ও বিশু ছুটে এসেছে ওপরে। ভয়ে বিবর্ণ মুখে দরজার এক পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। নিচে পড়ে থাকা রক্তাক্ত সাথীদের দিকে চেয়ে চোখের পাতা ফেলতেও ভুলে গেছে যেন। অরুণ কুমার চোখ লাল লাল করে বললেন, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস? আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালি বুড়ো কাঁপা কাঁপা গলায় বলল, এ কি করলেন দাদা বাবু? আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? স্টপ ইওর ওয়ার্ডস, নুইসেন্স। তোদেরকেও আমি গুলি করে মারব। এই বাড়ির একটি প্রাণীকেও জীবিত রাখবো না। যেমন করে সাথীকে মেরেছি সেইভাবেই তোদেরকেও মারব। মালি বুড়ো আর বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক গুছিয়ে তাড়া করলেন ওদের। কোথায় পালাবি বাছাধর? আমরা বিস্মিত বিমূঢ়। কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না তার। তবুও আমরা ছুটলাম ওদের পিছু পিছু। যে করেই হোক এই হত্যালীলা বন্ধ করতেই হবে। বিমল বলল, কি হচ্ছে অরুণ বাবু? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়ালের বশে কি কাণ্ড করেছেন আপনি? আমরা সবাই যে একদার থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেছে। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালি বুড়ো পারল না। যেই না গেটের কাছে আসা, অমনি ওপর থেকে শব্দ এলো, গুরুম। মালি বুড়ো দেহটা ছিটকে পড়লো একটা ম্যাগনোলিয়া গাছের কাছে। কি জানে, হয়তো এই গাছটা মালি বুড়োই একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তত্তরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু, সেও ছুটছে প্রাণের দায়ে। ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল। অসহায় বিশুর কাতর আর্তনাদ শোনা গেল। অরুণ বাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকে একটা পা রেখে অল্প একটু চাপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
শেষ হয়ে গেছে, আর একটি মাত্র গুলি অবশিষ্ট রয়েছে, সেটি আমি নিজের জন্য। আপনারা ছেলে মানুষ, তার উপর আমাদের অতিথি, সেই জন্যই কিছু বললাম না। তবে ভবিষ্যতে এই বাড়িতে আর কখনো রাত্রিবাস করবার চেষ্টা করবেন না। যান, চলে যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা গ্রামে পৌঁছে শুনলাম গতকাল আমরা বিশু, মালিবুড়ো, সাতিলেখা ও অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালে এক ভয়ঙ্কর রাতে কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি ওইভাবেই মারা গিয়েছিল। এতক্ষণ তোমরা শুনলে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি রহস্যমূলক ভূতের গল্প, কি ভয়ঙ্কর রাত। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নিয়ে আসবো পরের শুক্রবার আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।